ভরা মৌসুমে অস্বস্তি চালের বাজারে বৈধ অবৈধ মজুদে কমেছে সরবরাহ। সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তায় দাম বাড়তি ৩০০ টাকা পর্যন্ত। কর্পোরেট মিলারদের নজরে রাখার দাবি আড়তদারদের। মিনিকেটে বাড়ছে ৪ টাকা ৫ টাকা, ২৮০ বাড়ছে ৪ টাকা ৫ টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। রাজধানীতে খাল দখল, ভবন নির্মাণের মহোৎসবে ব্যক্তি সরকারি সংস্থা কাজে লাগাচ্ছে খতিয়ান জরিপের অসামঞ্জস্যতা। উপযোগিতা যাচাই ছাড়াই হচ্ছে বহুতল ভবন, গচ্ছা যাচ্ছে শত কোটি টাকা। কট্টর সংস্কারপন্থীতেই আস্থা ইরানিদের। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েই নতুন অধ্যায় শুরুর ঘোষণা। পেজেশকিয়ানের এশীয় আরব নেতাদের শুভেচ্ছা, নিশ্চুপ পশ্চিমারা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া। ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ৭ দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে অন্তত ১০০-৩০০ টাকা। বৈধ অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমানো হয়েছে সরবরাহ। এর প্রভাবে এরই মধ্যে বাজার চড়তে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের। যদিও এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানি ও মিলারদের চাল কেনা বেচা আর মজুদের হিসাব রাখার দাবি আড়তদারদের। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে, কিন্তু মাসখানেক হলো বোরো ধানের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও ফের নানা ফন্দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সংঘবদ্ধ চক্র। এরই মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৬ টাকা। এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা। ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খাড়ার ঘা, যা দেখার কেউ নেই। খেতে তো হয় মাছার জন্য, গুণগত মান নিচের দিকে আসতেছে আস্তে আস্তে। আগে যেটা খেতাম না, নিতাম না, এখন সেদিকে হাত যায়, চোখ যায়, বাধ্য হয়। মানুষ চাল, ডিম বা আপনার শাকসবজি এগুলো খেয়ে বেঁচে থাকবে, তার উপায় নেই। চালের দাম তো মনে করেন দিন দিন বাড়তেই আছে। এইভাবে বারণে আমরা কিভাবে চলুন? রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে এক সপ্তাহ আগেও ১ কেজি মোটা পাইজাম চালের কেজি বিক্রি হয়েছে ৪৬ থেকে ৪৮ টাকা, আর বর্তমানে ৫৩ থেকে ৫৪ টাকা। মিনিকেট ৭২ টাকা কেজি আর ৮ থেকে ১০ টাকা কেজি বেড়ে ৯০ টাকায় ঠেকেছে বাসমতি চাল। বেশি বাড়ছে বাসমতিতে ৮ টাকা ১০ টাকা, আর মিনিকেটে বাড়ছে ৪ টাকা ৫ টাকা, ২৮০ বাড়ছে ৪ টাকা ৫ টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলেই তাদের তদারকি করতে হবে। খুচরা বাজার দরে আর ২০০০ ১০০০ জরিমানা করে খুচরা বাজারে লাভ নাই। বৈধ আর অবৈধ গুদামে মজুদ বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ, যার প্রভাব বাজারে বলছেন আড়তদাররা। তাদের দাবি সপ্তাহের ব্যবধানে মোটা চাল বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে ৫০ টাকা, আর চিকন চালে সর্বোচ্চ ২৫০ থেকে ৩০০ টাকা। অজুহাত ধানের দাম বৃদ্ধি, পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্য। মিলাররা আপনার ধান কিনতেছে বেশি দামে ধান কিনলে তো উৎপাদন খরচ এমনিতেই বাড়বে, তারপর দাম বাড়ছে। আর এখন বস্তার গায়ে দাম লেখা আছে, ঠিক আছে। এখন সরকার যদি তদারকি করে মিলে দামটা কেন বাড়তেছে, তাহলে আমাদের জন্য ভালো। এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা। তাদের দাবি তদারকি করা হোক মিল পর্যায়ে, তা না হলে আসছে বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির শঙ্কায় তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রকল্পের উপযোগিতা যাচাই না করে নির্মিত শত কোটি টাকার সরকারি ভবন পড়ে আছে বছরের পর বছর। আবার কিছু ভবন বিনা অনুমতিতে তৈরির সময় কর্তৃপক্ষের টনক নড়লে বন্ধ রাখা হয় নির্মাণ কাজ। রাজধানীতে সরকারি এসব প্রকল্প বাস্তবায়নে যেন শুধুই পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর অসাধু চক্রের। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলামিন তুষারের রিপোর্ট। ১৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা এই ভবন খালি পড়ে আছে ৭ বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব করে ফেলা হয়েছে সকল নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ। মিরপুর ৬-এ নির্মিত এসব বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবার ৩.৫ বছর পেরিয়ে গেলেও এখনো খালি ২৫০টিরও বেশি ফ্ল্যাট। এইসব অপচয়ের কারণে তো আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। ১৮,০০০ টাকা বেতনের ভিতরে আমার ৮,০০০ টাকা রুম ভাড়ায় দেওয়া লাগে। সরকার মনে করেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং করে ফালায় দিয়ে দিস। এই টাকা যদি অপচয় যদি না হইতো তাহলে আমরা সাধারণ জনগণ ৪টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আলোচিত ঠিকাদার কোম্পানি জিকে বিল্ডার্স নির্মিত ৮ নম্বর ভবনটি পুরোটাই খালি, কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের। কেউ না,
যাওয়া যায় না, একটা যে কোনো একটা জায়গায় গেলে তো পারমিশন লাগে। নানান অবকাঠামোগত উন্নয়নের ভিড়ে লুকিয়ে থাকা যে টাকার অপচয় তার প্রমাণ এই খালি বিল্ডিং। প্রায় ৩ থেকে ৪ বছর ধরে এভাবেই পড়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য তৈরি করা এই ভবনটি। 2022 সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি এখানে। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র 2টি। চেষ্টা করেও এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাই করার অনুমতি। সেখান থেকে ডিসি স্যারের কাছ থেকে ওনার লোক আছে, ওখান থেকে নিয়ে আসা আপনি অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও অন ক্যামেরা কথা বলতে চাননি। কত স্কয়ার ফিট এটা স্পেস আছে, কতটুকু ভাড়া দেওয়া হয়েছে, কতটুকু আনইউজড আছে, এই বিষয়গুলো এই তথ্যগুলো দরকার। আপনি কিন্তু এমনিতে হয়তো সাত বইলে আমরা দিতে পারি যে এই আছে, কিন্তু এই যে ওয়ালি আমাকে দেওয়া এটা এটা আমি স্পেস এতে কি বলে আপনাদের আমি তৈরি চাই। ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনও খালি পড়ে আছে প্রায় 53,000 স্কয়ার ফিট জায়গা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সময়মতো নির্মাণ কাজ শেষ করে সংশ্লিষ্ট বিভাগকে বুঝিয়ে দিয়েছে। জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে সরকারের অনেক জনকল্যাণ গুরুত্বপূর্ণ প্রকল্প এই সমস্ত ফেনিয়ে ওঠা দুর্বৃত্তায়নের প্রকল্পের কারণে মুক্তব্য পড়ছে। সমীক্ষা, নির্মোহ সমীক্ষার মাধ্যমে প্রকল্পের যথাযথ নিরূপণ ছাড়া প্রকল্পগুলো করতে না দেওয়া, যারা এগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা এবং এখনই এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কী করে এগুলি বাস্তবমুখী কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায় সেই কাজটা করা। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া এই দেশের প্রতিটি প্রকল্প যেন হয় জনবান্ধব। কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের সম্পদ নষ্ট করতে না পারে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রুপলের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে 1927 সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল 11টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে 2 শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কীভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটোবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে, গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে 2 দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবীর রুপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুড়িগ্রামের কাছে চড়ে আছেন সহকর্মী বাদশা সৈকত।
এবং জামালপুরের ইসলামপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদশার কাছে। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু যে ব্রহ্মপুত্র এবং দুধকুমোর ও ধরলার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে কিন্তু ব্রহ্মপুত্র এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু 5 দিন থেকে বিপদসীমার উপর রয়েছে এবং গতকাল থেকে কিন্তু ধরলা এবং দুধকুমোরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীর পানিও কিন্তু বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যে কুড়িগ্রামের যে প্রায় 2 লক্ষাধিক মানুষ যারা পানিবন্দী রয়েছেন তাদের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। এ কারণে যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু এখনও বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ধরলার পানি প্রবাহিত হচ্ছে 32 সেন্টিমিটার উপর দিয়ে এবং দুধকুমোর নদের পানি কিন্তু হু হু করে বৃদ্ধি পেয়ে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে নাগেশ্বরী উপজেলার যে বামনডাঙ্গা ইউনিয়নে সেখানে একটি বাঁধ ভেঙে কিন্তু দুধকুমোরের পানি দিয়ে নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আর আমরা যেটি দেখেছি যে চরাঞ্চলের যদি বন্যা পরিস্থিতির কথা জানাই, চরাঞ্চলের যে প্রায় 3.5 শতাধিক চরাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং সেই চরাঞ্চলগুলোতে বসবাসকারীরা তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। সেখানকার যেগুলো নলকূপ ছিল সেগুলো তলিয়ে যাওয়ায় সেখানে কিন্তু বিশুদ্ধ খাবার পানি যারা চরাঞ্চলে অবস্থান করছেন তাদের খাবার পানি এবং শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আর পাশাপাশি যারা উঁচু স্থানে অবস্থান নিয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে রয়েছেন, কেননা তারা গরু ছাগল তাদের গবাদি পশুরও খাদ্য সংকট রয়েছে, চারণভূমি যেহেতু তলিয়ে গেছে, এই অবস্থা বিরাজ করছে। আর আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় 10,500 শুকনো খাবারের প্যাকেট, পাশাপাশি চাউল রয়েছে এবং টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা বন্যা দুর্গত যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তাদের কাছে এখন পর্যন্ত সে ত্রাণ সামগ্রী অনেক জায়গায় পৌঁছায়নি। আর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, যেটি জানিয়েছে যে আগামীকাল পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে। আর কুড়িগ্রামের যে নদীর চিত্র এরকম যে ধরলা, তিস্তা এবং দুধকুমোরের পানি কিন্তু ব্রহ্মপুত্রে মিলিত হয়। এই পানি যেহেতু দুধকুমোর এবং ধরলার পানি আবার বৃদ্ধি পেতে শুরু করেছে এবং তিস্তার পানিও বৃদ্ধি পাচ্ছে, এই পানিগুলো যখন আবার ব্রহ্মপুত্রে মিলিত হবে তখন কিন্তু ব্রহ্মপুত্রের পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যে ব্রহ্মপুত্রের অববাহিকার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু দীর্ঘ রূপ নিতে পারে এমন মনে করছেন যে এখানকার স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ড। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামে আমরা গত 4 দিন থেকে কিন্তু বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখছি এবং আমরা দেখেছি যে আসলে ত্রাণের জন্য একটি হাহাকার রয়েছে। কুড়িগ্রামের বিশেষ করে চর অঞ্চল যেগুলো রয়েছে সেই চর অঞ্চল গুলোতে কিন্তু হাহাকার রয়েছে এই ত্রাণের জন্য এবং সেখানকার মানুষজন সেখানে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে, এই মুহূর্তে এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। এখন আমরা জামালপুরের বন্যা পরিস্থিতি জানতে সেখানকার সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে যাচ্ছি। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আমি বলি যে গতকাল থেকে আজ পর্যন্ত কিছুটা উন্নতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে প্রায় 7 সেন্টিমিটার কমে কিন্তু 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জামালপুরের বন্যা পরিস্থিতি যে চিত্র বলি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আছে, বাড়িঘরে পানি আছে, রাস্তাঘাট তলিয়ে আছে, ফসলি জমি তলিয়ে আছে। জামালপুরের আমি আছি এখন ইসলামপুর উপজেলায়। ইসলামপুর উপজেলায় আপনাকে যদি একটু দেখাই যে একটি রাস্তা কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ইসলামপুরের বেশ কয়েকটি এলাকায় কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এই এলাকার কর্মহীন মানুষ কিন্তু যারা কর্ম করে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে, তাদের খাদ্য সংকটে দেখা দিয়েছে। এখানে যেটা আমরা কথা বলেছি যে আমনের বীজতলা কিন্তু এখনো তলিয়ে আছে এবং এই এলাকার আমি যে যমুনা
তীরবর্তী এলাকার 4টি ইউনিয়ন চিনাডুলি, নোয়ারপাড়া, সাপধরি এবং পাথসি ইউনিয়নের প্রায় 20,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তারা অনেক দুর্ভোগের মধ্যে রয়েছে। এদের মধ্যে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, গোখাদ্যের সংকটে দেখা দিয়েছে। তারা যেটি বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যে সরকারি সহায়তা বা ত্রাণ তাদের কাছে পৌঁছায়নি। অনেকেই ত্রাণ না পেয়ে তারা মানবতর জীবনযাপন করছেন। তো এই এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি যে এখানে পানি বন্দি অবস্থায় থাকায় তারা উঁচু রাস্তায় এবং স্কুলে যারা আশ্রয় নিয়েছেন তারা পশু গরু ছাগল নিয়ে তারা আশ্রয় নিয়েছেন এবং তাদের অনেক মানবত জীবনযাপন করতে হচ্ছে। তা আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে 4 থেকে 5 দিনের মধ্যে এই পানি নামতে পারে এবং ধীরে ধীরে পানি কমে যাবে। তো জামালপুরের ইসলামপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের খবর শুনেই পাল্টে গেল চিত্র। মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী চলে গেলেই আবারও ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজের ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি দেখবো ক্ষতি। তবে সেবা প্রত্যাশীরা জানান স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। আর বিভিন্ন স্থান থেকে পাইকার সহ মৎস্য চাষিরা ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন। পাইকার সহ খুচরা ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাছের এ বাজারটি। এই মুহূর্তে শহরের আনন্দবাজারে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার আনন্দবাজারে। এই বাজারটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে ব্যস্ততম এবং বড় বাজার। এই বাজার থেকে কিন্তু জেলার সব কয়টি বাজারে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু মাছ রপ্তানি হয়ে থাকে। এই বাজারটি মূলত সকালবেলা ভোর থেকে জমে ওঠে। এটি পাইকারি বাজার হিসেবে সবার কাছে পরিচিত। এখান থেকে কিন্তু দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি কিন্তু এখানে যে চাষের যে মাছ, সেই সব ধরনের মাছ কিন্তু এখান থেকে বিক্রি হয়। বাজারে আমদানি ভালো হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাষের শিং থেকে শুরু করে কই সব বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই হাটে বিক্রি হচ্ছে। এখানে আমরা যারা আড়তদার আছেন এখানে এই বাজারে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সব ধরনের মাছের সরবরাহ আছে এই বাজারে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ার কারণে কিন্তু এখানে যে দেশীয় মাছ সেটি কিন্তু কাঙ্ক্ষিতভাবে এখনও কিন্তু এই বাজারে আমদানি হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে বাজারে চাপিলা মাছ বিক্রি হচ্ছে পাইকারিভাবে 370 থেকে 380 টাকা। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা। কাতলা বিভিন্ন আকারে বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। পাঙ্গাস 330 থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। তেমনিভাবে রুই বিভিন্ন আকারে বিক্রি হচ্ছে পাইকারিভাবে 300 থেকে 320 টাকা। চাষের শিং বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1650 থেকে 2000 টাকা। এবং সেটি কিন্তু বিভিন্ন আকার ভেদে কিন্তু ওজনের বিষয়েও কিন্তু এখানে নির্ভর করে। সবগুলো মিলিয়ে কিন্তু এই হাটে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে। সকাল থেকে কিন্তু এই বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের যে বিভিন্ন বাজার আছে, জেলা ছাড়াও বিভিন্ন উপজেলার যে বিভিন্ন বাজার আছে, সেগুলোতে কিন্তু এই পাইকারি বাজার থেকে কিন্তু মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে, বিশেষ করে খুলনা, রাজশাহী, যশোর এই অঞ্চলের মাছও কিন্তু এই বাজারে বেশ জমজমাট হয়ে উঠেছে। সার্বিকভাবে যে বাজারটি সেটি কিন্তু কাকডাকা ভোর থেকে কিন্তু এই বাজারটি জমে ওঠে। এটি জেলার সবচেয়ে বড় প্রধান বাজার আনন্দবাজার হিসেবে পরিচিত। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার থেকে পাইকারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়িটি আদালতের নির্দেশে জব্দ ও সিলগালা করা হয়েছে।
দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন বিকেলে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির প্রধান ফটকে ক্রোক বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানানো হয়। ইউরোপ কিংবা উন্নত রাষ্ট্রের বাড়ির আদলে নির্মিত বাংলো বাড়ি 2021 সালে 24 কাঠা জমির উপর 10 কোটি টাকা ব্যয়ে 2 তলা ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পে বিলাসবহুল এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এটা আমাদের জনগণের টাকা দিয়ে এই সম্পদ করছে। কেবল বেনজির সাহেব না, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যারা এই দুর্নীতির সাথে সংযুক্ত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সরকারের বিভিন্ন মহলকে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে 12 জুন বাড়িটি ক্রোক করার আদেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন, দুদক, রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা যৌথভাবে শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালান। এ সময় বাড়িটি জব্দ ও সিলগালা করা হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা, তবে ডিজিটাল লকের কারণে দরজা খুলতে না পারায় বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। 3 দিন পর দরজা খুলে তল্লাশি করা হবে বলে জানায় প্রশাসন। আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। বিলাসবহুল এই বাড়িটি ছাড়াও জেলায় বেনজির আহমেদের আর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ছোয়া। ক্ষমতায় বসেই অবৈধ অভিবাসীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রুয়ান্ডা অভিবাসন পরিকল্পনা বাতিল ঘোষণা করলেন তিনি। প্রথম কার্যদিবসে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা সহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। গেল শুক্রবার যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী হন কিয়ার স্টারমার। দায়িত্ব নিয়ে বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী হয়েছেন অ্যাঞ্জেলা রায়নার, স্বরাষ্ট্রমন্ত্রী ইভেতে কোপার ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। আর দেশটির ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাচেল রিভস। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের জন্যও একে একে দায়িত্ব বন্টন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। শনিবার 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন কিয়ার স্টারমার। এ সময় যুক্তরাজ্যকে পুনর্নির্মাণ ও পুনরাবিষ্কার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নতুন প্রধানমন্ত্রী। এছাড়া কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, স্বাস্থ্যসেবা খাতকে গতিশীল করা যায় তা নিয়েও আলোচনা হয়। এর পরপরই প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টারমার। এ সময় কনজারভেটিভ পার্টির শঙ্কা সত্যি করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্প বাতিলের ঘোষণা দেন স্টারমার। এদিকে লেবার সরকার রুয়ান্ডা নীতি বাতিল করায় আশ্রয় প্রার্থীদের নির্বাসনের চেষ্টার খরচ পুনরুদ্ধার করা যাবে না। এতে পূর্ববর্তী রক্ষণশীল সরকারের নেয়া প্রকল্পের পুরো অর্থই অপচয় হলো বলে মনে করা হচ্ছে। অবশ্য নির্বাচনের আগেই বিশ্লেষকদের আশঙ্কা ছিল সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড। কারণ রুয়ান্ডা প্রকল্পে বিগত সুনাক প্রশাসন এরই মধ্যে এই অর্থ খরচ করে ফেলেছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথম সমাবেশে যোগ দেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন
মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথম সমাবেশে যোগ দেন। সংস্কারপন্থী এ নেতাকে শুভেচ্ছা জানাতে এ সময় ভিড় করেন তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা। ভিড় ঠেলে মঞ্চে হাজির হয়ে তিনি জনগণের কথা শোনার প্রতিশ্রুতি দেন। ইরানের নতুন অধ্যায়ের সূচনার জন্য জনগণকে ধন্যবাদ জানান তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও জয়লাভের পর অভিনন্দন জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ানকে। শনিবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। খামেনি আশা প্রকাশ করেন নির্বাচিত প্রেসিডেন্ট দেশের উন্নয়নে পদক্ষেপ নেবেন এবং তাকে পরামর্শ দেবেন। একই সঙ্গে নির্বাচনে হেরে গেলেও জনগণের মধ্যে নির্বাচনী উৎসাহ সৃষ্টিতে অবদান রাখার জন্য সাইদ জলিলিকে ধন্যবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন ইরানের সর্বোচ্চ নেতা। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌদি যুবরাজ এবং পাকিস্তানের পাশাপাশি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পেয়েছেন অভিনন্দন বার্তা। এদিকে 22 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে জয়ী হন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। 1,63,84,403টি ভোট পেয়ে জয় ছিনিয়ে আনেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জলিলি পান 1,35,38,179 ভোট। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। চিকিৎসক থেকে রাজনীতিবিদ, ইরানের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তিনি। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। পেয়েছেন 1,63,84,403 ভোট। আজারবাইজানি বাবা ও কুর্দি মায়ের ঘরে 1954 সালে জন্ম মাসুদ পেজেশকিয়ানের। চিকিৎসা ও ঔষধ শাস্ত্রের উপর ঝোঁক থাকায় পড়েন চিকিৎসা বিজ্ঞান। 1980 থেকে 1988 সালের ইরাক ইরান যুদ্ধে রেখেছেন বড় ভূমিকা। শুধু একজন চিকিৎসক নয়, যোদ্ধা হিসেবেও পেজেশকিয়ান থাকতেন সামনের সারিতে। পেজেশকিয়ানের স্ত্রীও একজন চিকিৎসক। 1993 সালে একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান তিনি। এরপর আর কখনো বিয়ে করেননি। 2 ছেলে ও মেয়েকে একা বড় করেছেন পেজেশকিয়ান। মেয়ে জাহারা পেজেশকিয়ান শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে রসায়নে স্নাতকোত্তর করেছেন। রুহানি সরকারের সময় তিনি জ্যাম পেট্রোকেমিক্যালে কর্মরত ছিলেন। পেজেশকিয়ান 1997 সালে মোহাম্মদ খাতামির প্রশাসনে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগদান করেন। এর মধ্য দিয়েই সরাসরি রাজনীতিতে পথ চলা শুরু। এর 4 বছর পর 2001 থেকে 2005 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। এরপর 2016 থেকে 20 সাল পর্যন্ত পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন পেজেশকিয়ান। তিনি মার্কিন সরকারের ঘোর বিরোধী। 2019 সালে যখন যুক্তরাষ্ট্রের সরকার IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন, তখন মার্কিন সরকারকে সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। 69 বছর বয়সী মাসুদ পেজেশকিয়ানকে ইরানের প্রধান সংস্কারপন্থী জোট সমর্থন দিয়েছে। এছাড়া সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন। এর আগে 2013 ও 2021 সালেও পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে ছিল ইরানের ক্ষমতা। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখেছেন। নির্বাচনেও দেখা গেছে তার ফলাফল। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সামনে অপেক্ষা করছে বেশ কিছু চ্যালেঞ্জ। সর্বোচ্চ রাজনৈতিক ও নীতিগত দর্শনের কারণে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে কাজ করে যাওয়া তার জন্য হয়ে উঠতে পারে বেশ কঠিন। এছাড়া মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও তেহরানকে নতুন করে বিবেচনা করতে হবে।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শূন্য হয়ে যায় ইরানের প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন আয়োজন করে দেশটি। 2 দফা ভোট গ্রহণ শেষে প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে নির্বাচিত করে দেশটির জনগণ। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। পেজেশকিয়ানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান ইব্রাহিম রাইসির বিপরীত। আয়াতুল্লাহ খামেনির আস্থাভাজন থাকা রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন। তবে পেজেশকিয়ান শুনিয়েছেন অর্থনৈতিক সংকট এবং দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণের সংস্কারের কথা। তবে সেটি বাস্তবায়ন করা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর প্রভাব ব্যাপক। এর মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন সবার ঊর্ধ্বে। তার সায় নিয়েই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। খামেনির নির্দেশনা মেনে একই মতাদর্শ ধরে রেখে কাজ করে যাওয়া পেজেশকিয়ানের জন্য কঠিন হবে কিনা তাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে পেজেশকিয়ান নেতৃত্বাধীন ইরানের আরেক গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হাউথিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও দেশটির নতুন নেতৃত্বকে বিবেচনায় রাখতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক এ সম্পর্ক পেজেশকিয়ানের শাসনামলে আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৌশলগত চাবাহার বন্দর নিয়ে আগেই ব্যাপক বিনিয়োগ করেছে ভারত। যদিও নয়াদিল্লির সঙ্গে এই বন্দর ইস্যুতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে পেজেশকিয়ানকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো চাপকেই পাত্তা দিচ্ছেন না তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন সাফ জানিয়ে দেন, সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ প্রার্থিতা প্রত্যাহার করাতে পারবে না। এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় 2024 সালের পরিবর্তে ভুলে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ট্রলের শিকার হয়েছেন 81 বছর বয়সী ডেমোক্র্যাট নেতা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার বিষয়ে নানামুখী চাপের মধ্যে স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের মুখোমুখি হন প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাৎকারের শুরুতেই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডেমোক্রেট এই নেতা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের অনড় অবস্থান আবারও স্পষ্ট করেন বাইডেন। বলেন, কেবল ঈশ্বর ছাড়া আর কেউ তাকে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করাতে পারবেন না। গেল সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে শোচনীয় পরাজয়ের পর থেকেই নানামুখী চাপে বাইডেন। বিতর্কের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে তার সরে যাওয়ার গুঞ্জন উঠলেও তা বারবার প্রত্যাখ্যান করেন তিনি। সবশেষ এবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারেও দেখালেন দাম্ভিকতা। একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় মন ভুলো হন বাইডেন। 2024 সালের পরিবর্তে ভুলে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। পরক্ষণেই ভুল সংশোধন করেন। তবে ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রলের শিকার হন বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। তবে জো বাইডেনের এ ধরনের ভুল নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় ভুলভাল কথা বলে বিরোধীদের হাসির পাত্র হন 81 বছর বয়সী এই নেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে ভোর থেকে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকার আকাশ। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট।
রাজধানীর ট্রাফিক পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, আর এই প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকার ট্রাফিক আপডেট যদি জানাতে হয়, রাজধানীবাসীর জন্য কিন্তু খুব একটা স্বস্তির খবর আছে বলে বলা যাচ্ছে না। কারণ আমরা জানি যে আমরা এখন আছি বিজয় সরণিতে। এই বিজয় সরণিতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যানবাহনের চাপ আসলে বাড়ছে। দিন বাড়ার সাথে সাথে যত বেলা গড়াচ্ছে ততই যানবাহনের চাপ বাড়ছে এবং যে সিগন্যালগুলো এখানে যথারীতি দেখা যায় সেরকম সিগন্যালগুলো পড়তে দেখা যাচ্ছে। এবং এই পথ ধরেই দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের একটি প্রোগ্রামে অংশ নেবেন। সেক্ষেত্রে একটি ভিআইপি মুভমেন্ট আছে। সেক্ষেত্রে এই বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে যাবেন। এখানে ভিআইপি মুভমেন্টের কারণে এই পথে যারা আসবেন তাদের একটু সময় নিয়ে আসলে বাসা থেকে বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবং এছাড়া আজকে যে চলমান এইচএসসি পরীক্ষা রয়েছে সেই এইচএসসি পরীক্ষারও আজকে এইচএসসি পরীক্ষা আছে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে সময় নিয়ে তারা বাসা থেকে বের হয় এবং যেসব এলাকায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র আছে সেসব এলাকার বাসিন্দাদের বলা হয়েছে সেসব এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হতে পারে পরীক্ষা শুরুর আগে, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন শিক্ষার্থীরা যখন একসাথে বের হয় তখন এটা যানজটের আসলে লক্ষ্য করা যায়। সেই যানজট এড়াতে যেই এলাকাগুলোতে পরীক্ষার কেন্দ্র আছে এবং পরীক্ষার্থী যারা আছে তাদেরকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার ট্রাফিক বিভাগ। এবং আজকের আবহাওয়ার যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানীতে আজকে কিছু সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেক্ষেত্রে যদিও সকাল থেকে আমরা মেঘ এবং সূর্যের একটা লুকোচুরি দেখতে পেয়েছিলাম, এখনো পর্যন্ত বৃষ্টি আসলে দেখা যায়নি। তবে যে বৃষ্টির শঙ্কা জানিয়েছে বা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেই বৃষ্টি যদি হয় তাহলে রাজধানীবাসীর দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে যেসব অঞ্চলে এবং যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সেসব এলাকায় কিন্তু যানজট আমরা এর আগেও দেখতে পেয়েছি। একটু বৃষ্টি হলেই রাজধানীতে যানজটের অবস্থা। সেই সাথে জানিয়ে রাখতে চাই আজকে সনাতন ধর্মাবলম্বীদের যেই রথযাত্রা সেটি অনুষ্ঠিত হবে দুপুরের পর। সেক্ষেত্রে যেই পুরান ঢাকার স্বামীবাগ থেকে প্রধান রথযাত্রা শুরু হবে বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। সেখান থেকে শুরু হয়ে রাজধানীর শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড় হয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে এই রথযাত্রাকে কেন্দ্র করেও কিন্তু পুরান ঢাকার ওই পথগুলো যারা আছেন তারাও কিন্তু যানজটের মধ্যে পড়ার একটি শঙ্কা রয়েছে। এবং যে এই যানজটের সংখ্যা রয়েছে এবং চলমান যে কোটা আন্দোলন রয়েছে সেই কোটা আন্দোলন থেকে গতকাল কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা এবং কোটা আন্দোলন বিরোধী যারা আছে তারা অবস্থান নেবে। সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলোতেও বিকেলে যানজটের আসলে শঙ্কা করা হচ্ছে। মোটা দাগে যদি বলতে হয় আজকে রাজধানীর ট্রাফিক আপডেট যেটি রয়েছে যে খুব একটা স্বস্তির আসলে খবর নেই। তো রাজধানী থেকে এই ছিল আজকে সবশেষ ট্রাফিক। ক্রিকেটারদের প্রতি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর জাতীয় দলে একচ্ছত্র আধিপত্য। টাইগার হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে এখন যেন গলার কাটা বিসিবির, যার কারণে সামর্থ্য থাকার পরেও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি-20-তে। তাই তো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাসকিন কাণ্ডে দায় দেখছেন ম্যানেজমেন্টেরও, জানান বিসিবি চাইলে জাতীয় দলের হেড কোচ হতে প্রস্তুত আছেন তিনি। কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হয় 21 আগস্টের আগে বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর 3টা মেজর ইভেন্ট
দুইটা বিশ্বকাপ আর এক এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু, যার পেছনে কারণ কি? তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য T20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় T20 আমরা ভালো করি নাই। হাথুরুর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির। তবে এর আগেই কি তাকে বিদায় বলে দেওয়া হবে? আর এ নিয়ে কি বা ভাবছে বোর্ড? কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেখানে ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর T20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে খুব ভালো লাগেনি। কথা বললেন তাসকিন কান্ডো আর নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও। জানান বিসিবি চাইলে প্রস্তুত আছেন জাতীয় দলের দায়িত্ব নিতে। অবশ্যই তাসকিনের দেয়, তাসকিন ঘুমতে করতে পারে, তাসকিনের দেয়, বাট টিমের দায় যে ওকে ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া যায় এটা টিমের দায়। আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো আমার এইখানে সুযোগটা কম, হয়তো আমাকে রিজাইন করে হয়তো বাংলাদেশ টিমের কোচ হতে হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা। বাট সেটা আমি জানি না, বাট হ্যাঁ অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা ছাড়ার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব। এর আগে জাতীয় দলের টিম ডিরেক্টর ছাড়াও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সফরের সূচি ঘোষণা করল পিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে, এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু 30 তারিখ। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন, শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 21 আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে, 4 দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে T20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্গার ভার্সনের ক্রিকেট। T20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রথম বাংলাদেশি হিসেবে নারী এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলের নাম লিখিয়েছেন সাথীরা জাকির জেসি। থাকবেন ভারত পাকিস্তানের মতো বড় দলগুলোর ম্যাচের দায়িত্বে। এ খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেসি। এখন আসা এই টুর্নামেন্টে ভালো করার মাধ্যমে বাংলাদেশের নারী আম্পায়ারিংকে নিয়ে যেতে চান পরের ধাপে। স্বপ্নটা দেখছিলেন অনেক দিন ধরেই, সইতে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। নারী হয়ে পুরুষদের বিপিএল এর ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে হতে হয়েছে বিতর্কের সাক্ষী। তবে সাথীরা জাকির জেসি বন্ধ করেননি স্বপ্ন দেখা, এবার সফলতাও ধরা দিতে শুরু করেছে। কমাস আগে আইসিসির আম্পায়ার প্যানেলে যুক্ত হয়েছিলেন জেসি। প্রথম বাংলাদেশি হিসেবে এবার ডাক পেলেন নারী এশিয়া কাপের মঞ্চে, যা কিনা তার কাছে অনেক বড় পাওয়া। যখন থেকে আম্পায়ারিং শুরু করেছি তখন থেকে একটাই টার্গেট ছিল যে এশিয়া কাপে আম্পায়ারিং করবো প্রথমত। সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং ডেফিনেটলি এটা অনেক বড় একটা লেভেল আমার জন্য। ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের জন্য এশিয়ানদের জন্য এশিয়া কাপ একটা বড় আসর। খবরটা আনন্দের হলেও নিঃসন্দেহে কঠিন পরীক্ষার সামনে জেসি। ভারত পাকিস্তানের মতো বড় দলগুলো
দলগুলোর ম্যাচের দায়িত্বে থাকবেন তিনি, যেখানে ভুল করাটা হবে বড় অন্যায়। তবে সিচুয়েশন যেমনই হোক, বড় চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত জেসি। এখানে এশিয়ার সব বেস্ট আম্পায়াররা থাকবে, তাদের সাথে তাল মিলিয়ে আম্পায়ারিং করা এবং ভারত পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার সব বড় বড় দলগুলো থাকবে, তাদের ম্যাচে আম্পায়ারিং করাটাও আসলে খুব বড় চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে অবশ্যই। তবে আপনাদের দোয়া যদি থাকে এবং আমি হার্ডওয়ার্ক করছি, আশা করি ভালো করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি। এবছরের মার্চে আইসিসির সঙ্গে যাত্রা শুরু করেন বাংলাদেশের নারী আম্পায়াররা। জেসি ছাড়াও যেখানে সুযোগ মিলেছিল রোকেয়া সুলতানা, ডোরি রানী ও চম্পা চাকমার, জেসির মতো তারাও ভবিষ্যতে এমন ইভেন্টে আম্পায়ারিং করবে বলে প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে উদ্বোধন করা হলো দ্বিতীয় বিভাগ লীগ ফুটবল টুর্নামেন্টের। বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরী সহ বিভিন্ন ক্রীড়া অনুরাগীরা। পরে উদ্বোধনী দিনে কারাপাড়া পল্লী মঙ্গল সমিতি ক্লাব ও সুন্দরখোনা ইয়ং স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানে 5-1 গোলে সুন্দরখোনাকে হারায় কারাপাড়া পল্লী মঙ্গল সমিতি। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ টুর্নামেন্টের 16টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। আর অল্প কিছু শেখাবে বিপজ্জনক ডেঞ্জারাস মোমেন্ট থেকে আর তার মক্ষম সময়। নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 2024-এর উদ্বোধন করা হয়েছে। বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা ও সৈয়দপুর পৌরসভা মেয়র। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করার পর অতিথিরা 2 দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী খেলায় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন একাদশ ও সৈয়দপুর পৌরসভা একাদশ অংশগ্রহণ করে। ভারী বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের খেলায় সৈয়দপুর পৌরসভা একাদশ কাশিরাম বেলপুকুর একাদশকে 5-0 গোলে পরাজিত করে। এই টুর্নামেন্টে মোট 6টি দল অংশগ্রহণ করবে। বারবি পুতুলের 65তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যে চলছে চমকপ্রদ প্রদর্শনী। 5 জুলাই শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বছরের 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে দেখা মিলবে পুতুলটি প্রতি বছরের বিবর্তনের চিত্র, 150-র বেশি ব্যবহৃত জিনিসপত্র, বাড়িঘর সহ আরও অনেক কিছু। বারবি নাম শুনলেই দৃশ্যপটে ভেসে ওঠে সোনালি চুল, টানা টানা চোখ ও হরেক রঙের পোশাক পরা আকর্ষণীয় এক পুতুল। চলতি বছর 5 জুলাই এই পুতুলের 65তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত হয়েছে একটি প্রদর্শনী, যা চলবে আগামী বছরের 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে দেখা মিলবে পুতুলটির প্রতি বছরের বিবর্তনের চিত্র, 150-র বেশি ব্যবহৃত জিনিসপত্র। এখানেই শেষ নয়, পুতুলটির স্বপ্নে সুসজ্জিত বাড়িঘর সহ থাকবে অনেক কিছু। গেল বছর হলিউডে বারবিকে নিয়ে মুক্তি পায় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মূল ভিত্তি ছিল নারী জাগরণ। দর্শকদের তুমুল সাড়া পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। পুতুলের মতো গোলাপি রঙের পোশাক পরে নিজেকে সাজিয়ে হলে উপস্থিত হন সিনেমা প্রেমীরা। একে অপরকে বারবি নামেও সম্বোধন করেন নারীরা। It's not necessarily my aim to convert anybody if they're not already a Barbie fan, but I do hope that people come away having learned something about how this product, how this brand has come into being and managed to dominate the toy market for such a long period of time. 65 বছর আগে মেটল ডল নামক একটি খেলনার কোম্পানি এই পুতুলটি বাজারে আনে।
এরপর থেকেই সবার আইডল হয়ে ওঠে বারবি। সময়ের বিবর্তনে বারবিকে দেখা যায় নানা রকম ফ্যাশনে। সঙ্গে থাকে আকর্ষণীয় পোশাক, জুতা ও ব্যাগ। ডাক্তার, বিজ্ঞানী, পুলিশ বা প্রেসিডেন্ট রূপেও দেখা যায় এই পুতুলটিকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিনিকেটে বাড়ছে 4 টাকা 5 টাকা, 2800 বাড়ছে 4 টাকা 5 টাকা। বাজার যদি নিয়ন্ত্রণে আনতে হয় একমাত্র মেইলে তাদের তদারকি করতে হবে। ভরা মৌসুমে অস্বস্তি চালের বাজারে। বৈধ অবৈধ মজুদে কমেছে সরবরাহ। সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তায় দাম বাড়তি 300 টাকা পর্যন্ত। কর্পোরেট মিলারদের নজরে রাখার দাবি আড়তদারদের। রাজধানীতে খাল দখল, ভবন নির্মাণের মহোৎসবে ব্যক্তি সরকারি সংস্থা কাজে লাগাচ্ছে খতিয়ান জরিপের অসামঞ্জস্যতা। উপযোগিতা যাচাই ছাড়াই হচ্ছে বহুতল ভবন, গচ্চা যাচ্ছে শত কোটি টাকা। এবং কট্টরছড়ের সংস্কারপন্থীতেই আস্থা ইরানিদের। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েই নতুন অধ্যায় শুরু ঘোষণা পেজেশকিয়ানের। এশিয়া আরব নেতাদের শুভেচ্ছা, নিশ্চুপ পশ্চিমারা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ ছোঁয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।